অবিরাম বৃষ্টি আর ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়েছে। ফুলে পেঁপে রুদ্রমূর্তি ধারণ করেছে তিস্তা। অসময়ের বন্যায় বিপর্যস্ত এই নদী দিয়ে ঘেরা মানুষের জীবন। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুন মাসের শেষের সপ্তাহে তিস্তার পানি বিপদসীমা 17 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়ে প্রায় 20,000 পরিবারকে পানিবন্দী করে দেয়। কিন্তু এর মাত্র কিছুদিন পর জুলাইয়ের ভারী বর্ষণের পরেও তিস্তার কোথাও কোথাও হাঁটুজল পানিও নেই। ব্যাপারটা শুনে খুব একটা প্রাকৃতিক মনে হচ্ছে না, তাই না? সত্যি বলতে এর জন্য ধন্যবাদ দিতে হবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে। ভারত বাংলাদেশের সাথে পানি নিয়ে এ দাদাগিরি শুধু তিস্তাতে নয়, আরও বেশ কয়েকটি নদীতে করে থাকে। Both India and Bangladesh, we share 54 rivers, which also includes the Ganga. কিন্তু প্রধানমন্ত্রী চীন সফরের পরপর ভারত খুবই চিন্তিত, কারণ চায়না ও বাংলাদেশের যৌথ প্রজেক্ট তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্টোরেশন, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে, আর এর চ্যালেঞ্জগুলোই বা কী? আর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর ফলে ভারত সরকার কেন খুশি নয়? এ নিয়েই থাকছে আজকের এই ভিডিও, তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এটি বাংলাদেশ ও চায়নার যৌথ একটি প্রজেক্ট, আর যদি এটি সফল হয় তাহলে এর অধীনে 4টি কাজ করা হবে। যার প্রথমটি হচ্ছে ড্রেজিং করে 114 কিলোমিটার নদী খনন করা। এর ফলে নদীর গভীরতা বাড়বে, যার ফলে বর্ষার অতিরিক্ত পানি নদী ধারণ করতে পারবে এবং বন্যা হওয়ার সম্ভাবনাও কমে যাবে। দ্বিতীয় হচ্ছে নদীর প্রস্থ 1 থেকে 2 কিলোমিটারে নামিয়ে আনা এবং শক্তিশালী গাইডবাঁধ বাঁধা, যাতে নদী ভাঙন রোধ হয়। তৃতীয় হচ্ছে নদী ভাঙনের ফলে অতিরিক্ত চওড়া হয়ে যাওয়া নদীর পার বাধাইয়ের ফলে যে নতুন ভূমি উদ্ধার হবে সেখানে সুপরিকল্পিত স্যাটেলাইট শহর তৈরি করা, যেখানে আধুনিক খামার, কৃষিজমি, সোলার প্যানেল স্থাপন ইত্যাদি বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে। আর 4 নম্বরটা হচ্ছে জলাধার বা ড্যাম নির্মাণ। এর ফলে শুষ্ক মৌসুমে ফসলের জমি সহ অন্যান্য ক্ষেত্রে পানির অভাব হবে না আশা করা যায়। এটা শুনে চমৎকার মনে হচ্ছে, তাই না? কিন্তু এই কাজটা এত সহজ নয়। এর প্রথম কারণ হচ্ছে টাকা। ধারণা করা হয় এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় $1.5 বিলিয়ন। এটা প্রায় পদ্মা সেতু নির্মাণের শুরুর দিকের বাজেটের সমান। দ্বিতীয় সমস্যা হচ্ছে পরিবেশগত বিপর্যয়। আপনি প্রকৃতিকে কতটুকুই বা নিয়ন্ত্রণ করতে পারবেন? হঠাৎ একটা নদীতে বাঁধ দেওয়া, খনন করা, পার বসানো, এ সকল কাজের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে বলে ধারণা করে অনেক বিশেষজ্ঞ। তৃতীয় যে সমস্যা তা হচ্ছে দুর্নীতি। পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে সরকার শুরুর দিকে যে বাজেট নির্ধারণ করেছিল তা কয়েক দফায় বাড়িয়ে প্রায় 3 গুণ করা হয়। তাই ধারণা করা হচ্ছে চীনের সাথে এই যৌথ প্রজেক্টে বাংলাদেশকে বেশ মোটা অঙ্কের অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা মাথায় রাখতে হবে। এখানে মজার ব্যাপার হচ্ছে এই প্রজেক্টে সব থেকে বেশি চিন্তিত মনে হচ্ছে ভারতকে, কারণ তিস্তা প্রকল্পের মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে ভারতের 21 কিলোমিটার চওড়া শিলিগুড়ি করিডোর, যাকে আমরা চিকেন স্নেক নামেও চিনি। চায়না যদি তাদের আধুনিক যন্ত্রপাতি নিয়ে এই চিকেন নেকের এত কাছে কাজ করে, তাহলে কাজের পাশাপাশি ভারতের উপর নজরদারি ও ভবিষ্যতের পরিকল্পনা করতে পারবে, যেটা অবশ্যই ভারতের নিরাপত্তার জন্য হুমকি। 2024 সালে শেখ হাসিনা থাকা অবস্থায় ভারত চেয়েছিল তিস্তা প্রজেক্টে তারা কাজ করবে, তাও যেন চীনকে জড়ানো না হয়। আর শেখ হাসিনারও এতে প্রায় সায় ছিল। কিন্তু 2026 সালে এসে বর্তমান সরকার ভারতকে আর তেমন বিশ্বাস করতে পারছে না হয়তো। তাই সরকার ভারতকে পাশ কাটিয়ে চায়নার সাথে মিলেই এই প্রজেক্ট বাস্তবায়ন করবেই। এ ব্যাপারে চায়না ও ভারত সরাসরি কিছু বক্তব্য দিলেও শুধু কথার মধ্যে থেমে থাকবে না ভারত, তারাও কূটনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশকে চাপ দেবে। যার প্রথমটা হতে পারে গঙ্গা পানি বন্টন চুক্তি, যার মেয়াদ আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। পশ্চিমবঙ্গে যেহেতু এখন বিজেপি সরকার, তাই বাংলাদেশের জন্য এই চুক্তি নবায়ন করা খুবই গুরুত্বপূর্ণ। ভারত চাইলে এর মাধ্যমে তিস্তা প্রজেক্টে বাংলাদেশকে চাপে রাখতে পারে। এখন দেখার বিষয় বর্তমান সরকার এই সমস্যা কিভাবে সমাধান করে। তারা কি ভারতের সাথে সম্পর্ক তিক্ত করে চায়নার সাথে মিলে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করবে, অথবা করা উচিত